আজ বিয়ে করেছি 2 মাস পূর্ণ হলো। আমাদের বিয়েটা লাভ ম্যারেজ, কিন্তু এখনো রুহিকে কাছে টেনে নেইনি একবারও। রুহি হচ্ছে আমার বিয়ে করা বউ, আর আমি কে সেটা তো সকলেই জানেন। নতুন করে বলার কিছুই নেই। প্রেম করে বিয়ে করেছি তো কি হয়েছে? ওকে একটু সময় দেওয়া দরকার নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য, তাই ওকে এতদিন কাছে টানিনি। না, আজ ওকে কাছে টানবো। নিজের সমস্তটা আজ ওকে বিলিয়ে দিব। রাতের বেলায় রুহি আমার সাথে শুয়ে আছে। রুহি, এই একটু তোমায় জড়িয়ে ধরি। ধরো, তোমায় না করেছে কে? আর আমি তো তোমারই বউ। রুহিকে জড়িয়ে ধরলাম নিজের বাহু ডোরে। তারপর রুহিকে আদর করতে শুরু করলাম। রুহিও আমার আচরণে সাড়া দিচ্ছে। রুহি হঠাৎ প্রশ্ন করল, এই, আমাদের বাবু হবে কবে? হবে তো, আল্লাহ যেদিন দিবে। আচ্ছা। আমার বুকের সাথে লেপ্টে লেগে আছে। মনে হচ্ছে যেন একটা ছোট বাচ্চা। ওকে আদর করে ছেড়ে দিলাম। তারপর দুজনেই ঘুমিয়ে পড়লাম, কেননা সকালে আবার অফিসে যেতে হবে। না হয় আবার দেরি হয়ে গেলে উঠতে পারবো না। সকালবেলা রুহির আগে উঠে গেলাম। তারপর গোসল করে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে রুহিকে ডেকে দিলাম উঠে নাস্তা তৈরি করার জন্য। রুহি উঠে চট করে গোসল সেরে নিয়ে নাস্তা বানাতে চলে গেল, আর আমি রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য। রুহি, আর কত সময় লাগবে নাস্তা বানাতে? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। এই তো, আর একটু 5টা মিনিট সময় দাও। বুঝেছি, আজকেও আমার লেট করে অফিসে যেতে হবে। এই না না, প্লিজ, রেডি হয়ে গেছে। রুহি তাড়াহুড়ো করে আমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসলো। নাস্তা করে রুহির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে অফিসে চলে গেলাম। আজকেও 5 মিনিট লেট হয়ে গেছে। তবে আমাকে কেউ এটা নিয়ে কথা শোনাবে এমন দুঃসাহস কারো নাই, কারণ এই অফিসের বর্তমান বস আমি। নিজাম সাহেব, যিনি অফিসের আসল বস, তিনি অন্য একটা অফিস হ্যান্ডেল করতেছে, আর এটা আমি হ্যান্ডেল করতেছি। আমাদের এই শহরে বেশ কয়েকটা অফিস আছে। অফিসে পৌঁছে নিজের কেবিনে চলে গেলাম। কাজ করতেছি, এমন সময় অফিসের পিয়ন এসে বলল, স্যার, আজ নাকি বড় সাহেব আসবে। আচ্ছা, সমস্যা নেই, আসুক। ঘন্টা 2-1 পর নিজাম সাহেব আসলেন, আর উনি এসে সরাসরি আমার কেবিনে চলে আসলেন। আকাশ, কেমন আছো? এই তো স্যার, ভালো। আপনি? হ্যাঁ, আমিও ভালো। আর আজ যে জন্য এসেছি সেটা হচ্ছে, আকাশ, তোমাকে দেশের বাইরে যেতে হবে কিছুদিনের জন্য অফিসের কাজে। কারণ আমি যেতে পারছি না, শরীর অসুস্থ, সেটা তো তুমি জানোই। আর তোমাকে ছাড়া কাকে পাঠাবো? বিশ্বস্ত কাউকে দেখছি না যে ভরসা করে পাঠাবো। আর বেশ কয়েকটা ডিল হবে আমাদের কোম্পানির সাথে, যেটার দ্বারা আমাদের কোম্পানি বেশ মোটা অঙ্কের একটা বেনিফিট আসবে। আচ্ছা স্যার, সমস্যা নেই, আমি যাব। আর আপনি একটু ভালো করে রেস্ট নিন। আচ্ছা, তাহলে আজ আর অফিস করো না, গিয়ে সমস্ত কিছু প্যাক করে নাও, কাল আবার যেতে হবে। আচ্ছা স্যার। তারপর বাসায় চলে আসলাম, কারণ সমস্ত কিছু গোছগাছ করতে হবে। বাসায় আসার পর কেমন যেন একটা অপরিচিত স্মেল নাকে আসলো। এমন স্মেল এর আগে কখনো পাইনি। আর রোহিত এমন ধরনের পারফিউম ব্যবহার করে না, আর আমি তো করিই না। ধুর, যা হবার হোক তো। হয়তো বাহিরের কারো কাছ থেকে স্মেলটা নাকে এসেছে। নজর আন্দাজ না করে এড়িয়ে গেলাম। এসেই সমস্ত কিছু গোছানো শুরু করলাম, কারণ মাসখানিকের মতো বাইরে থাকতে হবে। এসে বাসায় ছিলাম সারাদিন। রুহির সাথে সারাদিন খুনসুটি করে সময়টা কেটে গেল। রুহির তো অনেক মন খারাপ। এই আকাশ, তোমায় ছাড়া আমি এই একটা মাস থাকবো কিভাবে? আমার তো তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। কলিজা না, প্লিজ মন খারাপ করে না। অল্প কয়েকটা দিনই তো, তারপর তো চলে আসবো। আর সবসময় তো তোমার সাথে কথা বলবোই। এত মন খারাপ করে মানুষ? এই পাগলি, দেখি কাছে আসো। রুহিকে নিজের কাছে টেনে নিয়ে আদর করতে শুরু করলাম। রুহি তো বরাবর এর মতোই আমার আচরণে সাড়া দিচ্ছে। আকাশ, লাইটটা অফ করে দাও না, আমার না শরম লাগছে। হেই পাগল, শরম কিসের? তুমি আর আমি তো। বরের সামনে মানুষ এভাবে শরম পায়? তাও দাও না প্লিজ। না থাক, সমস্যা নাই। রুহিকে আদর করে ব্যস্ত হয়ে পড়লাম। আদর করতেছি, কিন্তু হঠাৎ রুহির শরীরের একটা অঙ্গে নজর পড়ল। নাভির 2 কি 3 আঙ্গুল নিচ বরাবর একটা কালো দাগ। এই রুহি, এটা কিসের দাগ তোমার নাভির নিচে? থতমত খেয়ে গেল।
আরে এটা জন্মসূত্র থেকেই দাগটা। ও, তারপরে আবার আদর করে মগ্ন হয়ে গেলাম, কারণ কাল চলে যাব 1 মাসের জন্য। আজ মন ভরে আদর করে নেই। সকালবেলায় তাড়াতাড়ি করে রুহি নাস্তা বানিয়ে দিল। খেয়ে রুহির থেকে বিদায় নিয়ে লাগেজটা গাড়িতে নিয়ে বের হয়ে গেলাম। অফিসে গিয়ে ডিল করার সমস্ত কাগজপত্রগুলো নিয়ে বাহিরের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথম দিনই গিয়ে একটা ডিল করলাম। ক্লায়েন্টদের সাথে একটা হোটেলে উঠেছি। রাতের বেলায় ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রুহিকে ফোন দিলাম। রুহির সাথে কথা বলছি, হঠাৎ একটা পুরুষের আওয়াজ কানে আসলো। রুহি, বাসায় কে এসেছে? কই না তো। তাহলে আমি কার গলার আওয়াজ শুনলাম? আমি তো জানি না, পাশেই টিভি চলছে, টিভির আওয়াজ শুনেছো হয়তো। আর কথা বাড়ালাম না। আচ্ছা, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তুমিও ঘুমিয়ে পড়ো। কথা বলে ফোনটা রেখে দিলাম, কিন্তু কেন জানি মনের মধ্যে খটকা লাগছে। না, আমি স্পষ্ট শুনেছি এটা একটা পুরুষের আওয়াজ ছিল। আমি এতটা বোকাও না যে কোনটা টিভির আওয়াজ কোনটা মানুষের গলার আওয়াজ চিনতে পারবো না। তার মানে কি রুহি আমাকে ঠকাচ্ছে? আর এত রাতে আমার বাসায় পুরুষের গলার আওয়াজ, তাও আবার সারা বাড়িতে রুহি একা। ছি ছি ছি, কি ভাবছি আমি এসব? আমার রুহি এমন না, সে আমাকে খুব ভালোবাসে। তারপর ঘুমিয়ে গেলাম। এইভাবেই দিন কাটতে লাগলো। আজ সমস্ত ডিল শেষ হয়েছে। কথা ছিল 1 মাস থাকবো, কিন্তু আজ 1 মাস 10 দিন। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এয়ারপোর্টে চলে এসেছি। বিমানে বসে আছি, আর 5 মিনিটের মধ্যেই বিমানটা ছেড়ে দিবে। 5 মিনিট পর বিমানটা শো করে আকাশে উড়ে গেল। বসে বসে মনে মনে ভাবছি, ইস, আজ কতদিন পর বউটাকে দেখব। গিয়ে বউটাকে অনেকগুলো আদর করব, একদম ইচ্ছে মতো আদর করব। বাসায় পৌঁছে কলিং বেল চাপ দিতেই রুহি এসে দরজা খুলে দিল। রুহি আমাকে দেখতে পেয়ে হাউ মাউ করে কান্না করে দেয় জড়িয়ে ধরে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে রুহির শরীর থেকে আমি সেই দিনের অপরিচিত স্মেলটা পাচ্ছি। তার মানে কি আমি যা ভেবেছিলাম সেটাই সত্যি? না, এটা হতে পারে না। আমার রুহি এমন না। তারপর লাগেজটা রেখে ফ্রেশ হয়ে নিলাম। রাতের বেলায় দুজনে খাবার খেয়ে শুয়ে আছি। আজ কেমন যেন একদম অন্যরকম লাগছে রুহিকে দেখতে। কেন জানি মনে হচ্ছে এটা আমার রুহি না, আমার বিয়ে করা রুহি। আর এই রুহির মধ্যে অনেকটা তফাৎ লক্ষ্য করলাম। এই রুহি, আমায় জড়িয়ে ধরবে না? কতদিন ধরে বুকটা তোমায় জড়িয়ে ধরতে কাতর হয়ে আছে। রুহি আমায় জড়িয়ে ধরলো। রুহি জড়িয়ে ধরায় শরীরটা যেন প্রাণ ফিরে পেয়েছে। ওকে আদর করতে শুরু করলাম। রুহিও রেসপন্স করছে আমার সাথে সাথে। কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম রুহির নাভির নিচে সেই দাগটা আর নাই, কিন্তু ঘাড়ের একপাশে নখের আঁচড়, যার দরুন ঘাড়টা ফুলে আছে। সারাদিন চুল দিয়ে ঘাড়টা ঢাকা ছিল, তাই নজর যায় নাই, কিন্তু এখন আদর করার সময় সেটা চোখ এড়ালো না। আঁচড়গুলো মানুষের নখের, সেটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। আর এই জায়গায় আঁচড়, তার মানে রুহি অন্য পুরুষের সাথে। ছি, নিজেরও ভাবতে ঘেন্না হচ্ছে। কিন্তু আমার ভাবনাটা যে কতটা সত্য সেটা আমার জানা নাই। তবে ঘাড়ের মধ্যে আঁচড় কিভাবে লাগলো? আর সে নিজে তো নিজের ঘাড়ে এমন ধারা আঁচড় দিবে না। আমার ধারণাটা যদি সত্যি হয়, না আর ভাবতে পারছি না। রুহিকে ছেড়ে দিয়ে উঠে বসে পড়লাম। কি হলো, উঠে বসে গেলে যে আদর না করে? আসলে শরীরটা খারাপ লাগছে, তাই আজ আর না, এখন একটু ঘুমাবো। এই কলিজা, তোমার কি শরীর খারাপ? আকাশের গলায় কপালে হাত দিয়ে। না, ঠিক আছি। আচ্ছা রুহি, একটা কথা জিজ্ঞেস করলে তার সঠিক জবাব দিবে তো? হ্যাঁ বলো কলিজা, দিব। তোমার নাভির নিচে না একটা দাগ ছিল, সেটা কোথায় গেছে? রুহি তো রীতিমতো ঘাবড়ে যায়। কি বলবে সে ভেবে পাচ্ছে না। কি হলো, কথা বলছো না যে? নাভির নিচের দাগটা কোথায়? আসলে আমি একটা মলম ইউজ করেছিলাম, তাই সেই দাগটা চলে গেছে। তুমি না বলেছিলে দাগটা তোমার জন্মগত? তাহলে মলম ইউজ করে চলে গেল কি করে? আমি কিভাবে বলবো বলো? নেটে দেখেছিলাম, তাই অর্ডার করেছি মলমটা, এবং সেটা ব্যবহার করার পর দাগটা চলে গেছে। আচ্ছা, দাগটা না হয় মলম ইউজ করার পরে চলে গেছে, কিন্তু ঘাড়ের নিচে যে নখের দাগ দেখা যাচ্ছে সেগুলো কোথা থেকে এলো? এই কি বলছো তুমি? কোথায় দাগ? ঘাড়ের নিচে চুল দিয়ে ঢেকে ফেললো। তুমি ঢাকলে সেটা আর লুকাইতে থাকবে না, কারণ সেটা আমি একবার দেখে ফেলেছি। সত্যি করে বলো, নখের আঁচড়গুলো কোথা থেকে এলো? আমি জানি না কোথা থেকে এসেছে। জানো না বললে তো আর হলো না। আঁচড়গুলো মানুষের, আর তার চেয়ে বড় কথা সেটা তোমার শরীরে। সেটা তুমি না বললে তো হবে না। এই জানি না বলেছি না, ব্যাস জানি না। আর তুমি কি আমায় সন্দেহ করছো? সন্দেহ কেন করব?
তবে একটা জিনিস যেহেতু আমার চোখে পড়েছে, আর সেটা স্বামী হয়ে আমার জানার অধিকার আছে। রুহি এবার রেগে গেল। এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, অনেকটা সময় ধরে দেখছি একটার পর একটা উল্টাপাল্টা প্রশ্ন করছিস। একবার বলেছি কানে যায় না? হ্যাঁ, যে আমি জানি না। আকাশ ঘাবড়ে যায় রুহির এমন ধরনের কথাবার্তা শুনে। বিয়ে হয়েছে অবধি বা রিলেশনের সময়ও কখনো রুহি আকাশের সাথে তুইতুকারি করেনি, কিন্তু আজ এমন কি হলো যে এমন ধরনের আচরণ করছে? আসলে কি আমার ধারণা সত্যি যে যেই রুহি অন্য পুরুষের সাথে অবৈধ কাজে লিপ্ত হয়েছে, আর সেটা আমার কাছে ধরা খেয়ে যাবে বলে এমন ধারা করছে? না, এর শেকড় আমি টেনে হিচড়ে বের করব। রুহির সাথে কথা না বলে নিজের মতো কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু মাথা থেকে এই ঘটনাটা কোনোভাবেই বের হচ্ছে না। আর কেন জানি ঘুমটাও উদাও হয়ে গিয়েছে। রাতের শেষ অংশে প্রায় তখন চোখটা লেগে এসেছে। তখনই আজানের ধ্বনি কানে আসে। উঠে গিয়ে নামাজ পড়ে নিলাম। রুহিকে ডাকলাম না। নামাজ শেষ করে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছি। কিছু সময় পর রুহি হাতে করে চা নিয়ে আসে। এই নাও তোমার চা। অবাক হয়ে তাকিয়ে আছি। এটা কি আসলেই আমার রুহি? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, কারণ রুহির সাথে যখন সম্পর্কে জড়িয়েছি তখন থেকেই রুহি যদি কখনো রাগ করত, তখন তার রাগ না ভাঙানো পর্যন্ত সে আমার সাথে কথা বলতো না। কিন্তু আজ তার বিপরীত। রুহির হাত থেকে চাটা নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলাম। এই, কি হয়েছে? চুপচাপ হয়ে আছো যে, কথা বলছো না কেন? রাতের জন্য কি আমার উপরে রেগে আছো? না, রেগে নাই, এমনি ভালো লাগছে না কথা বলতে। হয়েছে, আমি জানি তো কেন ভালো লাগছে না। এই দেখি, এদিকে তাকাও। রুহির দিকে তাকাতেই সে আমার কপালে চুমু এঁকে দিল। এই, এখনো কি রেগে আছো আমার উপরে? দাঁড়াও, তোমার রাগ কমাচ্ছি। বলে আমার কোলের উপরে বসে পড়ল ছোট বাচ্চার মতো করে। যত সময় না পর্যন্ত আমাকে জড়িয়ে ধরে আদর করবে, তত সময় পর্যন্ত আমি কোল থেকে নামবো না। এবার আর রাগ করে থাকতে পারলাম না রুহির বাচ্চামি দেখে। ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই পিচ্চি, যাও, রাগ করি নাই, এবার নামো কপালে একটা চুমু দিয়ে। তারপর কোল থেকে নেমে গেল। এই, আজ তো অফিসে যাবে না, বাসায় থাকো। আমি আজ তোমার সমস্ত ফেভারিট খাবারগুলো রান্না করব। আচ্ছা। রুহি রান্নাঘরের দিকে চলে গেল, আর আমি বারান্দায় বসে আছি। একটু পর রান্নাঘরের দিকে গেলাম। গিয়ে দেখি রুহি রান্না করছে। দেখতে আসলেই বউ বউ লাগছে, কারণ একটা মেয়ের যে বিয়ে হয়েছে তার রান্না বাড়ার ধাঁচ দেখলে বোঝা যায়। লোভ সামলাতে পারলাম না, পিছন থেকে গিয়ে রুহিকে জড়িয়ে ধরলাম। রুহি চেঁচিয়ে উঠল। এই, হচ্ছেটা কি? হ্যাঁ, কি হচ্ছে তা তো দেখতেই পাচ্ছ যে বউকে আদর করছি। সারাদিন আদর করার পরেও মন ভরে না যে এখন রান্না করতে এসেছে, এখনো শান্তি দিবে না? এইভাবে বলছো কেন? আগে তো রান্না করার সময় তোমাকে পেছন থেকে জড়িয়ে না ধরলে চেঁচামেচি করতে যে রান্না করবে না, কিন্তু এখন কেন মানা করছো? দেখো, এসব একদম ভালো লাগছে না। এখন আমায় ছাড়ো। আর মানুষ সব সময় একরকম থাকে না, সময়ের সাথে সাথে মানুষ এবং তার অভ্যাস পরিবর্তন হয়। রুহিকে ছেড়ে দিয়ে মন খারাপ করে সেই রুমে বসে আছি, আর ভাবতে থাকে যেই রুহির বাচ্চামো দেখে সেই রুহিকে ভালোবেসেছে, কিন্তু তার মধ্যে আজ কোনো বাচ্চামোর ছিটে ফোটাও নাই, বরং কাজে কর্মে নতুন একটা রূপ প্রেজেন্ট করছে আমার সামনে, যে এটা আমার রুহি না। সারাদিন এভাবেই ঘরে বসে বসে কেটে গেল। রুহির সাথে তেমন একটা কথা বললাম না, রুহিও আমার সাথে তেমন একটা কথা বলে নাই। পরের দিন সকালবেলা উঠে নামাজ পড়ে রেডি হয়ে নিলাম। রুহিকে 2 বার ডাক দিয়েছে, কিন্তু সে ঘুম থেকে ওঠেনি। তাই ওকে ঘুম রেখে নাস্তা না করে অফিসে চলে গেলাম। অফিসে পৌঁছে পিয়নকে নাস্তা আনার জন্য বললাম। নাস্তা করে কাজে মন দিচ্ছি, কিন্তু কোনোভাবেই মন বসছে না। আর আমি অফিসে এসেছি প্রায় 3 ঘন্টা হয়ে গিয়েছে। রুহি এতক্ষণে ঘুম থেকে উঠে পড়ার কথা, আর আমি যে ওকে না ডেকে চলে এসেছি, সে আমায় একবারও ফোন করেনি এখন পর্যন্ত। এতটা পরিবর্তন কি করে ঘটল রুহির? যে রুহি আমি বলতেই পাগল, আর আমার দেখভাল করার কথা তো কখনোই ভুলতো না, আর আজ যে রুহি আমি নাস্তা না করে যে চলে এসেছি একটাবারও খবর পর্যন্ত নিল না। হাজারো চিন্তাভাবনা মাথায় ঘুরছে। এমন সময় নিজাম সাহেব ভাবনার অবসান ঘটিয়ে কেবিনে প্রবেশ করলো। আকাশ, তুমি তো একদম কামাল করে দিয়েছো। তোমার কাজে আমি মুগ্ধ।
আর আমার বিশ্বাস ছিল তুমি ডিলগুলো করলে আমাদের কোম্পানি কখনো বিপদের মুখে পড়বে না, বরং ভালো একটা প্রফিট আসবে আমাদের কোম্পানির। কংগ্রেস আকাশ, আমাদের কোম্পানির জন্য এত বড় একটা ভূমিকা পালন করেছো। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। স্যার কি বলছেন? এটা তো আমার কর্তব্য। আমি আমার অফিসের জন্য করব না তো কার জন্য করব? নিজাম সাহেব তো পুরা খুশিতে আত্মহারা, কারণ কোম্পানির বেশ ভালো একটা প্রফিট এসেছে। বেশ কিছুক্ষণ কথা বলে উনি চলে গেলেন। আমিও কাজে মন দিলাম। বিকেলবেলা অফিস শেষ করে একটু আগেই বেরিয়ে গেলাম। বাসার সামনে এসে গিয়েছি প্রায় এমন সময় হঠাৎ একটা ব্ল্যাক কালারের কার দেখতে পেলাম বাসার সামনে পার্ক করা। আমি আমার গাড়িটা পার্ক করে কারটার দিকে এগিয়ে যাব, ঠিক সেই মুহূর্তে গাড়িটা ছেড়ে দিয়ে চলে গেল। আরে কে এসেছিল আমার বাসায় এই অসময়ে? বাসায় গিয়ে রুহিকে ডাক দিলাম, এই রুহি, বাসায় কে এসেছিল? রুহি আমাকে দেখে ঘাবড়ে গেছে, ভূত দেখার মতো করে চমকে উঠলো আমাকে দেখে। তুমি কখন এলে? এই তো মাত্র। আর কে এসেছিল বাসায়? কই কেউ না তো, কে আসবে? হঠাৎ সেই স্মেলটা আবার নাকে আসলো। আজ আমি আমার সমস্ত কথার উত্তর পেয়ে গেছি। রুহি আমাকে ধোকা দিচ্ছে। রুহিকে কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। আল্লাহ কিছু দেখে ফেললো না তো? বিশ্বাস করো আকাশ, আমি তোমায় ধোকা দিচ্ছি না। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে পড়ছে। কেন এমন ছলনা করলে রুহি তুমি আমার সাথে? ভালোই তো বেসেছিলাম, তাও অন্য পুরুষের সাথে? ছি! কান্নাকাটি করে নিজেকে গুছিয়ে নিয়ে ওয়াশরুম থেকে বের হলো আকাশ। না, রুহিকে কিছু বুঝতে দেওয়া যাবে না। ফ্রেশ হয়ে বের হতেই দেখি রুহি চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই নাও তোমার চা। আমি খাবো না, তুমি খেয়ে নাও। সে কি, তোমার জন্য চা করে আনলাম, তুমি না খেয়ে আমাকে খেতে বলছো? রুহি, আমার খেতে ভালো লাগছে না বললাম না? এত কথা বাড়াবাড়ি করছো কেন? রুহি চাটা নিয়ে চুপচাপ চলে গেল। মনে মনে, না, তোমায় মুক্ত করে দিব। ভালোবাসার প্রতিদান তুমি এভাবে দিলে তো সমস্যা নেই। আকাশ একটা প্ল্যান করে, সে রুহিকে হাতে না হাতে ধরবে। সারাদিন কোনো খাওয়া দাওয়া নাই। পরের দিন সকালবেলা উঠে অফিসে চলে যায় সে। রুহি নাস্তা খাওয়ার জন্য অনেক জোরাজুরি করে, কিন্তু সে না খেয়েই অফিসে চলে যায়। আকাশ অফিসে যাওয়ার পর রুহি অনেকগুলো ফোন দেয়, কিন্তু আকাশ ফোন রিসিভ করে না। কি হয়েছে মানুষটা কাল থেকে এমন অদ্ভুত আচরণ কেন করছে? রুহি যেন মাথায় কাজ করছে না। আকাশ অফিসে বসে কাজ করছে, হঠাৎ একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে, স্যার, একটা গাড়ি এসেছে আর গাড়ি থেকে একটা লোক নেমে আপনার বাসার দিকেই গেছে। ওকে, ঠিক আছে, আমি এখনই আসছি। আকাশ তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে নিজের গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা দেয়। বাসায় পৌঁছে দেখে কালকে সেই গাড়িটা আজও বাসার সামনে রাখা। আকাশ কলিং বেল বাজাবে এমন সময় দেখলো দরজাটা খোলা। তাই কলিং বেল না বাজিয়ে সরাসরি ঘরের মধ্যে প্রবেশ করে। ঘরে ঢুকতেই যা দেখলো তা দেখে আকাশের হুঁশ তো উড়ে যায়। দুজন একসাথে সোফায় বসে আছে, একে অন্যের হাতের উপর হাত রেখে। রুহি আকাশকে দেখতে পেয়ে তো ভূত দেখার মতো চমকে ওঠে, আর সাথে সাথে ছেলেটা হাত ছেড়ে দেয়। আকাশের তো আগে সারা শরীর ফেটে যাচ্ছে। আকাশ কি করবে কিছু ভেবে পাচ্ছে না। রুহি চুপ করে মাটির দিকে চেয়ে আছে। ছেলেটাও কি করবে দ্বিধান্তে পড়ে যায়। ছেলেটাও চুপচাপ দাঁড়িয়ে আছে। আকাশ রুহির কাছে গিয়ে রুহির গালে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। রুহি থাপ্পড়ের টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। আকাশ রুহিকে মাটি থেকে তুলে আরো কয়েকটা মারতে থাকে। ঠিক সেই সময়ে ছেলেটা আকাশের হাত ধরে ফেলে। এই, আপনি রুহিকে মারছেন কেন? আকাশ তো এবার মনে হচ্ছে আকাশের শরীরে কেউ কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এই ছেলে, হাত ছাড় বলছি। প্লিজ, আপনি আমার কথাটা একবার শুনুন। এই কুত্তার বাচ্চা, তোকে হাত ছাড়তে বলেছি না? বলে ছেলেটার তল পেটে বরাবর একটা শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মারে। জানোয়ারের বাচ্চা, কত বড় সাহস তুই আমার হাত ধরিস! আকাশ দৌড়ে নিজের রুমে চলে যায়, আর রুমের মধ্যে উল্টো চেয়ারের একটা রোলার নিয়ে এসে ছেলেটাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। ছেলেটা মার খাওয়ার ফলে নাক মুখ দিয়ে ব্লাড বেরোতে লাগে। আকাশ তাও ক্ষমা দিচ্ছে না, ছেলেটাকে ইচ্ছা মতো মারছে। রুহি তখন দৌড়ে এসে আকাশের পায়ে পড়ে যায়। প্লিজ আকাশ, তুমি রোহানকে মেরো না, দরকার হয় ওর বদলে আমাকে মেরে ফেলো প্লিজ।
তাও ওকে মেরে ফেলো না, ও মরে যাবে। ওর কোনো দোষ নাই, ছেলেটা আমাকে পাগলের মতো ভালোবাসে। আকাশ ধাক্কা দিয়ে রুহিকে ফ্লোরে ফেলে দেয়। তোকে কতটা ভালোবাসে তা আজ দেখে ছাড়ব। আমিও তো তোকে ভালোবাসতাম, তাও কেন তুই আমার সাথে প্রতারণা করলি? আকাশ আবার মারতে শুরু করে। রোহানা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। আকাশ লক্ষ্য করে রোহানার রেসপন্স করছে না, তাই ওকে নিয়ে ঘরের বাইরে ফেলে রাখে চলে আসে। আর সে খবর দিয়েছে তাকে বলে দেয় ওকে নিয়ে কোনো এক হসপিটালে ফেলে রেখে চলে আসতে। তারপর ঘরে এসে রুহিকে চুলের মুঠি ধরে ফ্লোর থেকে উঠিয়ে নিজের বেডরুমে নিয়ে যায় আর বিছানায় ছুঁড়ে মারে। তোর একজন দিয়ে হয় না, হ্যাঁ? হাজারটা পুরুষ লাগে। দাঁড়া, তোর পুরুষ আসক্তি আজ আমি বের করছি। রুহিকে হায়নার মতো চিড়ে চিড়ে খায় আর রুহির গলায় সজোরে চেপে ধরে। রুহির যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রুহি মিনিত সুরে ছেড়ে দিতে বলে, কিন্তু আকাশে তো কোনোভাবেই রাগ কমছে না। আকাশ তো আজকে হয় না হয়ে গেছে, ও আজ কাজ করে যাচ্ছে। তারপর রুহিকে বিছানায় ফেলে রেখে উঠে পড়ে। বিছানার পাশে রাখা শার্ট গায়ে দিতে বলে, ভেবেছিলাম তোকে ডিভোর্স দিয়ে দিব, কিন্তু না, তুই যে আমার সাথে প্রতারণা করলি, আমার ভালোবাসা নিয়ে খেলা করলি। তোকে ডিভোর্স দিলে যে সেই প্রতারণার শোধ তুলতে পারবো না, তোকে ডিভোর্স দিব না। কিন্তু তোর শরীর আজ থেকে রোজ এমনভাবে চিড়ে চিড়ে আত্মসাৎ করব। তারপর রুমের দরজা আটকে রুম থেকে বেরিয়ে পড়ে। আকাশ রুম থেকে বের হয়ে খুবরিকে ফোন করে। রোহানকে কোথায় ভর্তি করিয়েছে জিজ্ঞেস করে। খুবরিটি ঠিকানা দেয়। আকাশ সেখানে চলে যায় গাড়ি নিয়ে। অন্যদিকে রুহি খাটে শুয়ে শুয়ে অঝরে কান্না করছে। তার ওঠার শক্তি নেই, কারণ আকাশ একটু আগে সায়নিক সমস্ত শক্তি দিয়ে ওর ওপর প্রয়োগ করেছে। বিশ্বাস করো আকাশ, তোমায় আমি ধোকা দেইনি। সবসময় তোমাকেই স্বামী হিসেবে মেনে এসেছি, কিন্তু আজ তুমি ভুল বুঝলে। রোহানকে তুমি এতটা না মারলেও পারতে। তুমি যেমন আমায় ভালোবাসো, রোহানও ঠিক আমায় তেমনই ভালোবাসে। ভালোবাসা তো অপরাধ না। কিন্তু হ্যাঁ, রোহান আমায় ভালোবেসেছে, তাই সে দোষী। এই সমস্ত কিছুর জন্য দোষী যে আমি। আকাশ হসপিটালে যাওয়ার পরে বলে, ডাক্তার ওকে যেভাবে পারেন সুস্থ করে তুলেন। ওকে আবার আমি মারব। ওর মৃত্যু আমার হাতেই লিখে আছে। আকাশ হসপিটাল থেকে অফিসে চলে যায়। অফিসের কেবিনে বসে আছে, কিন্তু কাজে মন বসছে না। এত কিছুর পরেও কি কাজে মন বসানো সম্ভব? তাও কোনো রকম অফিস টাইম শেষ করে সে বাসায় যায়। রুহি এখনো রুমে বন্দি। বাসায় গিয়ে বেডরুম খুলতেই দেখে রুহি বেহুশ হয়ে পড়ে আছে। আকাশ ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে রুহির গায়ের উপর ঢেলে দেয়। রুহির প্রতি তার কেন জানি আর মায়া দয়া কাজ করছে না। রুহি একটু পরে জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় আকাশ চেয়ারের উপরে বসে ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই যা, আমার জন্য খাবার নিয়ে আয়। রুহি চুপ করে আছে। এই কুত্তার বাচ্চা, তোকে কি বলেছি কথা কানে যায় নাই? রান্না করতে পারি নাই আজকে। পারবি কি করে অন্য পুরুষের সাথে রং তামাশা নিয়ে ব্যস্ত থাকলে? প্লিজ একটা বার আমার কথা শোনো। বিশ্বাস করো, তুমি সত্যিটা জানো না। আমি তোমায় ধোকা দেইনি। ওই তোর মতো দুশ্চরিত্র মেয়ের কোনো কথাই শুনতে চাই না আমি। যেই মেয়ে একটার পর একটা মিথ্যা বলতে পারে, তার মতো ঠকবাজের কথা শোনার মতো সময় আমার হাতে নাই। এখন যা, খাবার নিয়ে আয়, না হয়তো জানিস তোর কি হাল করব আমি এখন। রুহি ভয়ে তাড়াতাড়ি করে আকাশের জন্য খাবার রেডি করতে চলে যায়। 30 মিনিটের মধ্যেই রুহি আকাশের জন্য খাবার নিয়ে চলে আসে। রুহিও খুব ক্ষুধা পেয়েছে, তাই রুহি আকাশের খাবার বেড়ে দিয়ে সে নিজেও খেতে বসে আকাশের সাথে। এই জানোয়ারের বাচ্চা, এইগুলো কি খাবার না বিষ? মুখে দেওয়া যাচ্ছে না লবণ জ্বালাই। আকাশ খাবারগুলো রুহির গায়ের উপর ছুঁড়ে মারে। যা, এখন আবার খাবার বানিয়ে নিয়ে আয়। রুহির চোখ দিয়ে টপ টপ করে পানি চড়ছে। সে আগের আকাশ আর এখনের আকাশের মধ্যে আকাশ পাতাল ব্যবধান দেখতে পাচ্ছে। যেদিন প্রথম রান্না করেছি ঝাল দিয়ে, পুরো একাকার করে ফেলেছিলাম। সেদিন নিজের খাবার নিজে মুখে দিতে পারিনি, কিন্তু আকাশের কাছে নাকি অমৃত লেগেছিল খাবারগুলো। তাই সে সেদিন 3 প্লেট ভাত খেয়েছিল, আর আজ একটু লবণ বেশি হওয়ার কারণে খাবারগুলো মুখের উপরে ছুঁড়ে মারলো। রুহি আবার রান্নাঘরে চলে গেল খাবার তৈরি করতে। অন্যদিকে সবে তো মাত্র শুরু, তোর আরও কত যে শাস্তি ভোগ করতে হবে তা তুই নিজেও কল্পনা করতে পারবি না। ভালো যেমন বেসেছি, এখন ঠিক সেই রূপ ঘৃণা করব। রুহি রান্না করছে আর ভাবছে,
বোন, তুই যদি এই পৃথিবীতে থাকতি তাহলে আজ আর আমার এত কষ্ট হতো না। তুই ছিলি আমার সব, তুই ছিলি আমার গার্ডিয়ান। তুই কোনোদিন আমার গায়ে একটা নখের আঁচড় পর্যন্ত লাগতে দিস নাই। আজ দেখ আমার সাথে কত কি হচ্ছে। বোন, আমি ভালো নেই রে, প্লিজ তুই আমাকে তোর কাছে নিয়ে যা। আমি না পারছি না আকাশকে গ্রহণ করতে, না পারছি রোহানকে গ্রহণ করতে। তবে আমি আকাশকেই স্বামী হিসেবে মানি, কিন্তু রোহান যে আমার জীবনে কি করে এলো বোন, আমি এই দোটানায় পৃথিবীতে থাকতে চাই না। রান্না করতে করতে বলতে থাকে। একটু পরে আবার খাবার তৈরি করে আকাশকে দেয়। রুহি খাবার সার্ভ করার সময় আকাশ লক্ষ্য করলো রুহির গালটা ফুলে আছে আর গলার নিচে অনেক জায়গায় নখের আঁচড়। আকাশ জানে এগুলো তার নখের আঁচড়, কারণ সে রুহির গলা চেপে ধরেছিল। আকাশের মায়া লেগে যায় রুহিকে দেখে। এই মেয়ে এখানে আসো। রুহি আকাশকে খাবার সার্ভ করে দিয়ে মাত্রই খেতে বসবে, এমন সময় আকাশ ডাক দেয়। রুহি গিয়ে আকাশের সামনে দাঁড়ায়। কোলে বসো। রুহি চুপচাপ করে আকাশের কোলের উপর বসে। আকাশ খাবারের প্লেটটা হাতে নিয়ে খাবার মেখে রুহির মুখের সামনে নাড়া ধরে, এ মেয়ে হা করো। রুহি এটা দেখে আকাশের গলায় জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দেয়। এত আদিক্ষেতা দেখানোর কিছুই নাই, যা করেছো এখনো ভুলিনি। তোমার চেহারা দেখে মায়া লাগলো। ভালো যে বাসি, না হয় তোমার মতো মেয়েকে খাইয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। রুহি চুপচাপ মাথা নিচু করে আছে। আকাশ রুহিকে খাইয়ে দিচ্ছে, আর রুহি সমস্ত খাবারটা শেষ করে আকাশ রুহিকে খাইয়ে দিয়ে নিজে খেতে যাবে, এমন সময় এই নাও, আমি তোমায় খাইয়ে দেই। না, তার কোনো প্রয়োজন নেই। তোমার মতো কলঙ্কিনীর হাতে আমি খাবার খাবো তা ভাবলে কি করে? আকাশ, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, আর আমি কলঙ্কিনী সেটাও আমি জানি, কিন্তু বিশ্বাস করো সত্যি আমি তোমায় ভালোবাসি। কিন্তু রোহানকে আমি বিয়ের আগে ভালোবাসতাম, কিন্তু বিয়ের পর আমার সমস্তটা জোরে শুধু তুমি রয়েছো। মেজাজটা আবার খারাপ হয়ে গেল। এই কলঙ্কিনী, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। এমন সময় আকাশের মোবাইলটা ফোনে আসে। ফোনটা হসপিটাল থেকে আসে। সে রোহানের হাতে। আর বেশি সময় নাই, সে মৃত্যুর আগে একবার আকাশের সাথে কথা বলতে চায়। না, এটা হতে পারে না। ওকে আমি আমার হাতে মারবো। আকাশ খাবারগুলো সেভাবে রেখে উঠে চলে যায়। তারপর গাড়িটা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়। হসপিটালে পৌঁছানোর পর রোহানের কেবিনে গিয়ে দেখে রোহান মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। চরম পরিমাণে রাগ হচ্ছে রোহানকে দেখে। ইচ্ছে করছে ও মরার আগে নিজেই গলা টিপে ওকে মেরে ফেলি, কিন্তু না, তা করলাম না। হসপিটালে হাঙ্গামা করা যাবে না। রোহানের মুখে মাস্ক লাগানো। রোহান হাতের ইশারায় আমায় ডাক দিল। আমি ওর কাছে গেলাম। বল, কি বলবি? রোহান আস্তে আস্তে নিজে নিজে মাস্কটা খোলে আর বলে, আকাশ ভাই, আপনাকে কিছু সত্য জানতে হবে, যেটা আপনি এখনো জানেন না। কি আর জানবো? সব তো নিজের চোখেই দেখলাম যে দুজন একসাথে বসে রঙ্গলীলা করছিলি। আকাশ ভাই, আপনি যেটা দেখেছেন সেটা সত্য, তবে তার পিছনে কিছু কাহিনী আছে। আর ভাই, এই দুনিয়ার অল্প কিছু সময়ের অতিথি আমি। এই সময় কেউ মিথ্যে বলে না, আর আমিও বলবো না। আপনি যাকে ভালোবেসে বিয়ে করেছেন সে আপনার রুহি না, সে আমার তাহিয়া। আর তাহিয়ার সাথে আমার সম্পর্ক ছিল 1 বছরের, কিন্তু সে হুট করে আপনাকে বিয়ে করে নেয়। এই তুই কি বলছিস উল্টাপাল্টা? আর আমার রুহি না মানে? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ ভাই, বললাম তো আমি আর কিছু সময়ের মেহমান এই দুনিয়ার। যা বলছি সব সত্যি বলছি। তাহিয়া আপনাকে বিয়ে করে নেয়, কিন্তু কেন নেয় সেটা পরে জানতে পারি। আমি তাহিয়াকে অনেক বলি আমার সাথে পালিয়ে যেতে, কিন্তু সে রাজি হয় না। সে বলে সে আপনাকে ভালোবেসে ফেলেছে, আর আপনার মধ্যে সীমাবদ্ধতার অস্তিত্ব। সে আপনার সাথে এখানে চলে আসে। আমি তাহিয়ার অনেক খোঁজ করি, কিন্তু কোথাও খোঁজ পাই না। হঠাৎ একদিন এই শহরে একটা কাজে আসি, তখন তাহিয়াকে দেখতে পাই। তারপর থেকে ওর পিছু নেই। ওর পিছু নিতে নিতে ওর বাসা অবধি যাই। তাকে অনেক বোঝাই আমার সাথে চলে যেতে, কিন্তু না, সে আগের কথায় অটুট থাকে যে সে আপনাকে ভালোবাসে, আর আপনিও নাকি তাহিয়াকে খুব ভালোবাসেন। সে আপনাকে ধোঁকা দিতে পারবে না। তাহিয়াকে বলি যে আমিও তো তোমাকে অনেক খুব ভালোবাসতাম এবং এখনো খুব ভালোবাসি, কিন্তু তারপরেও যে তুমি আমায় ধোঁকা দিলে। তাহিয়া কোনো উত্তর দিতে পারে না, শুধু একটাই কথা বলে, তাকে ভুলে যেতে। কিন্তু আমিও যে ওকে ভালোবাসি,
ওকে যে ভোলা আমার পক্ষে সম্ভব না। তাহিয়া দেখো, আমার পক্ষে তোমাকে ভুলে যাওয়া সম্ভব না। আর তুমি এখন আমার সাথে যাবে আর আমাকে বিয়ে করবে, কিন্তু সে রাজি হয় না। রাজি না হওয়ায় আমার মাথায় রাগ উঠে যায় আর আমি তাহিয়ার গলা চেপে ধরি। রোহানের কথাগুলো শুনে তো আকাশ মনে হচ্ছে যে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আকাশের চোখের সামনে আস্তে আস্তে এখন সমস্ত ক্লিয়ার হচ্ছে। রুহির গলায় আঁচড় কি করে এলো, আর রুহি কাজকর্মের মাঝে মাঝে কেন মনে হতো এটা রুহি না। তাতেও তাহিয়া রাজি হয় না। পরে ওকে ছেড়ে দিয়ে চলে যাই। রাতের বেলায় অনেক সময় একা একা ভাবি তাহিয়ার সাথে এমনটা করা ঠিক হয় নাই। তাই পরের দিন ওর কাছে আবার যাই ক্ষমা চাওয়ার জন্য। কারণ যে আমাকে ভালোবাসে না, যার অস্তিত্ব অন্যের সাথে মিশে গেছে, তাকে নিজের করে পাওয়ার জন্য জোর করে লাভ কি? থাকুক না সে তার মতো করে। কিন্তু তাহিয়া আগের দিনের ব্যবহারের কারণে সে আমার চেহারাও দেখতে চায় না। কিন্তু আমিও যে মাফ না নিয়ে যাব না। তাই ওর পায়ে পড়ে যেতে নিলে সে আমার হাত ধরে ফেলে, আর আপনি ঠিক সেই সময় চলে আসেন। তারপর রোহান চুপ হয়ে যায়। এই রোহান, তারপর কি হয়েছে? কথা বলছো না কেন? আকাশ লক্ষ্য করে রোহান নাকে মুখে ফেনা চলে এসেছে। আকাশ ভাই, প্লিজ আমায় মাফ করে দিয়েন আর তাহিয়াকে কষ্ট দিয়েন না। তারপর আর রোহান কিছুই বলতে পারে না, শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কি করব কিছুই মাথায় কাজ করছে না। ছেলেটাকে মারতে মারতে মেরেই ফেললাম, কিন্তু বাকি আরও ঘটনা আছে, সেটা আমার জানতে হবে, আর সেটা একমাত্র রুহি বলতে পারবে। আকাশ রোহানকে হসপিটালে মর্গে রেখে পাশে চলে যায়। গিয়ে দেখে তাহিয়া গুটিসুটি মেরে খাটিয়াতে শুয়ে আছে আর বুকের সাথে একটা ছবি আঁকড়ে ধরে কান্না করছে। এই রুহি। রুহি আকাশের গলা শুনে সাথে সাথে ছবিটা লুকিয়ে ফেলে আর চোখটা মুছে দেয়। আমি যা যা প্রশ্ন করব তার সোজা উত্তর দিবে। হ্যাঁ বলো। তোমার নাম রুহি না তাহিয়া? চুপ করে আছি। আকাশ মনে হয় সবটা জেনে গেছে। তোমাকে কিছু একটা জিজ্ঞাসা করেছি। তোমার নাম রুহি না তাহিয়া? দেখো, আমি সবটা জেনে গেছি রোহানের থেকে। এখন আর লুকিয়ে কোনো ফায়দা নাই। আমার নাম তাহিয়া। তাহলে আমার রুহি কোথায়? রুহি আপু মারা গেছে। রুহি মারা গেছে মানি? আমার সব কিছুই কেমন যেন এলোমেলো লাগছে। তারপর লুকিয়ে রাখা ছবিটা বের করে আকাশের হাতে দিলাম। এই যে তোমার রুহি, আর আমি তার যমজ বোন তাহিয়া। আকাশে তো মনে হচ্ছে তার কলিজাটা কেউ চাকু দিয়ে তুই টুকটুক করে ফেলেছে। রুহি আর তানিয়া দেখতে একদম ঠিক একই রকম। কেউ দেখলে বলতে পারবে না কোনটা রুহি আর কোনটা তানিয়া। আকাশ রুহির ছবির দিকে এক নজর তাকিয়ে থাকে। আমার রুহি মারা গেল কি করে? আর আমার বিয়ে তো রুহির সাথে ঠিক হয়েছিল, কিন্তু তোমার সাথে হলো কি করে? তোমার আর আপুর সম্পর্ক বেশ ভালোই চলছিল, তোমাদের বিয়েও ঠিক হয়। কিন্তু তারপরেই আপু জানতে পারে আপুর ক্যান্সার হয়েছে। সে আর বেশি দিন বাঁচবে না, অল্প কয়েকটা দিনের অতিথি মাত্র এই দুনিয়ায়। আর আপু আমায় ছোটকাল থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। সে মারা যাওয়ার পর তো বাবা আরেকটা বিয়ে করে নেয়, আর আমাদের দেখভাল করতো না, আলাদা থাকতো। আপুই কষ্ট করে টিউশনি করে আমায় মানুষ করেছে। আপু একদিন রাতে আমায় ডেকে বলে, তোর কাছে একটা আবদার করব, সেটা রাখবি বোন? আপু আমাকে মানুষ করার জন্য নিজের জীবনের ঝুঁকিতে ফেলে পারলে সেই বোনের কথা কি করে ফেলি বলো? আপু, আমি তোমার সমস্ত আবদার রাখবো। বোন, আমার ক্যান্সার ধরা পড়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না। তুই আমার আকাশটার দেখভালের দায়িত্ব নিবি, না হয় ছেলেটা একদম এলোমেলো হয়ে যাবে। আমি মারা যাওয়ার পর তুই ওকে বিয়ে করে নিবি বোন। আমাদের দুজনের চেহারাই তো এক, সে কোনোদিনই বুঝতে পারবে না। তবে যদি সে কখনো বুঝেও চায়, তাহলে তুই তোর ভালোবাসা দিয়ে তাকে সেটা ভুলিয়ে দিবি। আপুর কথা শুনে কি বলবো কিছুই যেন মাথায় কাজ করছে না, কারণ আমি রোহানকে ভালোবাসতাম আর ওর সাথে আমার সম্পর্ক 1 বছর পূর্ণ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি ছিল। কিন্তু আপুর এমন একটা আবদার করলো, কি করে মুখের উপর না করে দেই। তার থেকে বড় কথা, মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছাটা সবাই পূরণ করে। তাই আপুর মারা যাওয়ার পর আমি তোমায় বিয়ে করে নেই। আর আপু আমায় শিখিয়ে দিয়ে গিয়েছিল তোমার ইচ্ছা অনিচ্ছা সম্পর্কে, তাই তোমার সাথে মিশে যেতে আমার সমস্যা হয়নি। আকাশ রুহি বলে চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে আর ছবিটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে।
তানিয়া কান্না করছে, কারণ সে জানে ভালোবাসার মানুষগুলো হারিয়ে ফেলার বেদনা কতটা কষ্টদায়ক। তানিয়ার খুব কষ্ট হচ্ছে আকাশকে এইভাবে দেখে, কারণ সে সবটা উজাড় করে দিয়ে আকাশকে ভালোবেসে ফেলেছে। তানিয়া গিয়ে আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরে। এই তুই আমাকে জড়িয়ে ধরেছিস কেন? ছাড় আমাকে। তুই একদম আমার গায়ে স্পর্শ করবি না। তুই আমার রুহি না, আর তোকে আমি ভালোবাসি না, আমি রুহিকে ভালোবাসি। আকাশ তানিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। প্লিজ আকাশ, তুমি এমন পাগলামি করো না। আমাকে তোমার ভালোবাসতে হবে না, কিন্তু তোমার পদতলে একটু জায়গা দাও। বলে আকাশের পায়ে পড়ে কান্না করতে শুরু করে। এই একদম ন্যাকামো করবি না। তোর ন্যাকামো আমার একদম সহ্য হচ্ছে না, থাক তুই। বলে ঘর ছেড়ে বের হয়ে যায়। আসিফকে ফোন করে ফার্ম গেটে আসতে বলে। সেখানে সারাদিন মরার মতো আসিফের সাথে পড়ে থাকে। আসিফ আকাশের বন্ধু। আসিফ, আজকে ড্রিঙ্ক করবো, যা নিয়ে আয়। কি বলছিস? কি পাগল হয়ে গেছিস? যে ছেলে কোনোদিন স্মোক পর্যন্ত করিনি সেই ছেলে আজকে ড্রিঙ্ক করবি? মানে কি? এত মানে করিস না, তোকে যাই বলেছি তাই কর, না হয় গেলাম। এই রাগ করিস না, আসতেছি। আকাশে একা একা ফার্ম গেটে বসে আছে। সে সকল থেকে খাওয়া দাওয়া নাই, একা একা পড়ে আছে। সে তার মাথায় খালি একটা জিনিসই কাজ করছে, তার রুহি তাকে ছেড়ে চলে গেছে। সেও আর এই দুনিয়াতে থাকবে না, সেও তার রুহির কাছে চলে যাবে। অন্যদিকে তানিয়া কোনো খাওয়া দাওয়া নাই, মরার মতো খাটের উপর পড়ে আছে আর কান্না করে যাচ্ছে। হঠাৎ দেওয়াল ঘড়িটার দিকে নজর পড়ে যায়। রাত 11টা বাজতে, কিন্তু আকাশ এখনো আসে নাই। আল্লাহ, আকাশ কি আমায় ছেড়ে চলে গেল? এত সময় হয়ে গেল এখনো ঘরে ফেরেনি। না কোনো বিপদ হয়েছে? মনের মধ্যে অজানা এক ভয় কাজ করতে থাকে। রাত 12টা বাজে, আকাশ এখনো বাড়ি ফিরেনি। তাহিয়া আকাশের অপেক্ষায় বসে আছে। একটু পর দরজায় কেউ একটা টোকা দেয়। তাহিয়া দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে আকাশ ঢুলে পড়ে যাচ্ছে, আর আসিফ তাকে কাঁধে ভর করে বাড়িতে নিয়ে এসেছে। এই আসিফ ভাইয়া, আকাশের কি হয়েছে? তাহিয়া তাড়াতাড়ি গিয়ে আকাশকে ধরে, তখন সে বুঝতে পারে সে আকাশ ঠিক করেছে। আসলে ভাবি, ভাইয়া আপনি বাধা দিবেন না আকাশকে। আমি বাধা দিছি ভাবি, কিন্তু আকাশ জোর করে। তাহিয়া আর কোনো কথা বলে না, কারণ সে জানে আকাশের জেদ কতটা। আকাশকে দিয়ে আসিফ চলে যায়। তাহিয়া আকাশকে ধরে নিয়ে গিয়ে খাটে শুইয়ে দেয়। আকাশ শুয়ে শুয়ে পক পক করতেছে। এই তুই আমাকে স্পর্শ করবি না বলেছি না? এই তুমি থাকো, একদম কোনো কথা বলবা না। অনেক বলেছো, এবার আমি বলবো, তুমি শুনবা। এখন একদম একটাও কথা বলবা না। তাও আকাশে বক বক করেই যাচ্ছে। আকাশের শরীর থেকে বাজে স্মাইল বের হচ্ছে। ডিং করে এসেছে যে সেটা স্মাইল। না, ওকে এইভাবে ঘুমাতে দেওয়া যাবে না। ওর কাপড় চোপড় চেঞ্জ করতে হবে। তাহিয়া গিয়ে আলমারি থেকে এক সেট কাপড় নিয়ে আসে। তারপর আকাশের গা থেকে পরনের সব কাপড়গুলো চেঞ্জ করে দেয়। আকাশ নেশার ঘরে হঠাৎ লক্ষ্য করে তার রুহি তার সামনে বসে আছে। সে তাহিয়াকে রুহি ভেবে জড়িয়ে ধরে আর নাকে মুখে চুমু খেতে শুরু করে। এই রুহি, কতদিন কোথায় ছিলে তুমি? বলো না, এই এতদিন কোথায় ছিলে তুমি? তোমার বদমাস বোনটা বলে তুমি নাকি মরে গেছো। দেখেছো সে কত মিথ্যা কথা বলে। তুমি যদি মরে যেতে তাহলে এখন আমার সামনে আসলে কি করে? আকাশের মাথা ঠিক নেই। ডিং করার ফলে তার সে পাগলের মতো প্রকল্প করতেছে। সে তাহিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তাহিয়া আকাশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, কারণ সেও বহুদিন পরে আকাশের বুকে জড়িয়ে ধরে ঘুমানোর সুযোগ পেয়েছে, তাই সে সেটা মিস করতে চায় না। সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে সে তাহিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সে সাথে সাথে তাহিয়াকে রেখে বিছানা ছেড়ে উঠে পড়ে। তাহিয়া এখন কেন যেন তার দুই চোখের বিষ মনে হয়, কারণ এতদিন সে ভুল চেহারের মানুষের সাথে সংসার করে এসেছে। তাহিয়ার ও ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে আকাশে উঠে গেছে। সে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে নাস্তা তৈরি করতে চলে যায়, কারণ আকাশ নাস্তা করে অফিসে যাবে। আকাশ রেডি হচ্ছে। তাহিয়া নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে রাখে, কিন্তু আকাশ না খেয়েই চলে যাচ্ছে। এই কি আকাশ, তুমি না খেয়ে চলে যাচ্ছ যে? তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আর তার চেয়ে বড় কথা, তুমি আমার উপরে অধিকার খাটাও কি করে? লজ্জা করে না তোমার?
তোমার চেহারাও আমার দেখতে ইচ্ছে হয় না এখন। বলে ঘর থেকে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। তাইয়া যেখানে ছিল এখনো সেখানে ঠিকঠাক দাঁড়িয়ে আছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আকাশ, এত কষ্ট দিচ্ছ আমায় তুমি। আমি তো কোনো দোষ করিনি। মৃত বোনের কথা রাখতে গিয়ে তার সাথে বিয়ে নামক সম্পর্কে যুক্ত হয়েছি। এতদিন ধরে নিঃস্বার্থভাবে ওর দেখভাল করেছি। এতে তো আমার কোনো ভুল নেই। তাহলে কেন সে আমাকে এতটা কষ্ট দিচ্ছে? কেন সে আমাকে গ্রহণ করতে পারছে না সত্যটা জানার পর? তাইয়া সারাদিন মনমরা হয়ে বাড়িতে পড়ে থাকে। আকাশ অফিসে বসে কাজ করছে, কিন্তু কেন যেন সমস্ত কাজগুলো গুলিয়ে যাচ্ছে। কিছু যেন ঠিক মতো হচ্ছে না। বরাবর খালি রুহির কথা মনে পড়ছে, আর তার মন যেন এখনো বিশ্বাস করতে পারছে না রুহি আর বেঁচে নেই। অফিস শেষ করে বাসায় যায়, কিন্তু তাহিয়ার সাথে একটা কথা বলে না। তাহিয়ার কথা বলার চেষ্টা করলেও আকাশ এড়িয়ে চলে যায়। তাহিয়া অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু বিফল হয়েছে। তাই সেও দমে যায়। সেও আর জোর করে না আকাশের সামনে কথা বলার জন্য। এভাবে দুদিন কেটে যায়, কেউ কারোর সাথে কোনোভাবে কথা বলে না। আকাশ লক্ষ্য করে তাহিয়া কেমন যেন হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, আগের মতো আকাশকে কথা বলার জন্য জোরও করে না। সারাদিন একা একা থাকে। আকাশের মনে মনে ভাবে, না, মেয়েটাকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। মেয়েটা তো আমাকে ভালোবেসেছে, ওর বোনের কথা রাখতে আমার সাথে বিয়ে নামক সম্পর্কে যুক্ত হয়েছে। এতে তো তার কোনো স্বার্থ নেই, কিন্তু কেন জানি মনকে মানাতে পারছি না যে রুহির জায়গায় তাহিয়াকে স্থান দিয়েছি। অফিস থেকে বাসায় ফিরে ভেবেছি তাহিয়ার সাথে কথা বলবো, কিন্তু কেন জানি মতটা দ্বিমত পোষণ করছে। ইচ্ছে করছে কথা বলে সবটা ঠিক করে নেই, আবার ইচ্ছে করছে যেভাবে চলছে সেভাবে চলুক। দোটানায় পড়ে গেলাম, আর কথা বলা হলো না। রাতের বেলায় শুয়ে আছি, তাহিয়াও আমার পাশে শুয়ে আছে। পাশে ফিরে দেখলাম মেয়েটা চুপচাপ শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে গেছে, তাই আমিও আমার মতো ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্ন দেখলাম রুহি আমার কাছে এসে আমার কান মলে দিচ্ছে। কলিজা, কি হইছে? তুমি আমার কান মলে দিলে কেন? এই, তুমি নাকি আমার বোনকে কষ্ট দিচ্ছ? চুপ করে আসে আকাশ। আকাশ, মনে রেখো, সে যদি আজ না থাকতো তাহলে তুমি ছন্ন ছাড়া হয়ে যেতে। কারণ আমি জানি তুমি আমায় কতটা ভালোবাসো। তাই আমি মারা যাওয়ার আগে ওকে রিকোয়েস্ট করেছি সে যাতে তোমার জীবনটা সুন্দর করে গুছিয়ে দেয়, কিন্তু সে তুমিই তাকে কষ্ট দিচ্ছ। আমার ভুল হয়ে গেছে রুহি, আমি আর মেয়েটাকে কষ্ট দিব না। যাও যাও, ওকে গিয়ে এখনই জড়িয়ে ধরে সবটা ঠিক করে নাও। আর আমি তোমার সাথে সব সময় আছি, এটা মনে রেখো। আর আমার বোনের মাঝেই তুমি আমার অস্তিত্ব খুঁজে পাবে। যাও, মেয়েটা ছাদের কোনায় বসে বসে কান্না করছে, তাকে গিয়ে সবটা ভুলিয়ে দাও ভালোবাসা দিয়ে। হঠাৎ রুহি হাওয়া হয়ে গেল, আর সাথে সাথে আমার ঘুমটাও ভেঙে গেল। রাত 3টা বাজে। পাশে ফিরে দেখি তাহিয়া নাই। স্বপ্নে রুহির বলা কথাটা মনে পড়ল। বিছানা ছেড়ে উঠে দৌড়ে ছাদে গেলাম। গিয়ে দেখি মেয়েটা ছাদের এক কোণে বসে বসে কান্না করছে, আর উপরে তাকিয়ে কি যেন বকবক করছে। এই চাঁদ, তুমি কি আমায় তোমার সঙ্গী করে নেবে? জানো এই পৃথিবীতে আমায় ভালোবাসার মতো কেউ নেই, অথচ দেখো যার সন্তান আমার পেটে সে নিজেই আমাকে ঘৃণা করে। এই চাঁদ মামা, বলো না, তুমি কি নেবে আমায় তোমার সঙ্গী করে? তাহিয়ার কথা শুনে চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। আল্লাহ, মেয়েটা মা হতে চলেছে, আর সেই মেয়ের সাথে আমি এরূপ আচরণ করলাম। দৌড়ে গিয়ে তাহিয়াকে কোলে তুলে নিলাম, আর পাগলের মতো চুমু খেতে লাগলাম। তাহিয়া ভয় পেয়ে যায়। ভয়ে লক্ষ্য করে আকাশ তাহিয়া চুপ করে আছে আর কান্না করছে। এই পাগলি, আমায় ক্ষমা করে দাও। আজকের পর আর কখনো তোমায় কষ্ট দিব না। এই পাগল, কি বলছো তুমি? হ্যাঁ, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, আর সেই স্বামী কিনা স্ত্রীর কাছে ক্ষমা চাচ্ছে? তাও তাহিয়া, তোমায় যে কষ্ট দিয়েছি তার জন্য ক্ষমাটা প্রযোজ্য। প্লিজ আকাশ, এভাবে বলো না। আর আমি তোমার উপরে রাগ করে নেই, আমি নিজের উপরে রাখছিলাম, কারণ তোমার কাছ থেকে এতদিন বিষয়টা লুকিয়ে রেখেছি। এই যা হয়েছে হয়েছে, চলো না আমরা দুজন সমস্ত কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করি। এই এই নতুন করে কি শুরু করবা? আমায় আমায় তো পুরনো বানিয়ে দিয়েছো। পেটে একটা বাবু চলে আসছে। খুশিতে তাহিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, ইস কি লজ্জা পাইরে আমার বউটা। রুমে চলো, তোমার লজ্জা ভাঙাচ্ছি। বহুদিন ধরে আদর করি না, আজ সব পুষিয়ে নিব। তারপর তাহিয়াকে কোলে করে নিয়ে
রুমে চলে গেলাম। এই পাঠক ভাইরা আর কি, বুঝতেই তো পারতেছেন এখন কি হবে। শরম লজ্জা বিক্রি করে কি কটকটিওয়ালার কাছ থেকে কটকটি খাইছেন নাকি? যান ভাগেন, মানুষের ইতিহাস না শুনে নিজে বিয়ে করে ইতিহাস তৈরি করেন। সমাপ্ত।